ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার জন্য বিজেপি আরএসএস কে হারাবার পশ্চিম বাংলার আবশ্যিক শর্ত হলো তৃণমূলকে হারাবে। তৃণমূল থাকবে, অথচ বিজেপি হারবে, কোনোদিন হবে না। যতদিন তৃণমূল আছে ততদিন তৃণমূলকে দেখিয়ে বিজেপি থাকবে, আর যতদিন বিজেপি থাকবে ততদিন বিজেপিকে দেখিয়ে তৃণমূল মানুষের কাছ থেকে সমর্থন আদায়ের চেষ্টা করবে। তৃণমূল আর বিজেপি দুটোকে একসঙ্গে হারাতে হবে। সেই জন্য আজকে বড় বিপদ। কাল যদি বিজেপি আবার দিল্লিতে ফিরে আসে, এই সংবিধান থাকবে না, ভোটের অধিকার থাকবে না। আর এই যে ওরা বলছে ধর্মের নামে রাষ্ট্র করবে, আপনাদের মনে আছে দ্রৌপদী মুর্মু যখন আমাদের দেশের রাষ্ট্রপতি হলেন? আপনাদের মনে আছে তো দ্রৌপদী মুর্মুর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের ছবি? অন্য রাষ্ট্রপতির শপথ গ্রহণের সঙ্গে যা হয় এবারে তার চেয়ে একটু বেশি হয়েছিল দ্রৌপদী মুর্মুর বেলায়। সেটা কি? দ্রৌপদী মুর্মু মানে সে সাঁওতাল, সমাজের খেটে খাওয়া মানুষের অংশ, আমাদের লাল ঝান্ডার কাছে যাদেরকে আমরা গর্বের সঙ্গে স্মরণ করি, সিধু, কানু, বিরসা মুন্ডা। আর আরএসএস বিজেপি যে দর্শনে চলে, সেই দর্শনে শূদ্রদের জায়গা, দলিতদের জায়গা, আদিবাসীদের জায়গা ছাঁচতলাতে। তাই দ্রৌপদী মুর্মুর ভোটের জন্য দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি, তাকে রাষ্ট্রপতি হিসাবে শপথ বাক্য পাঠ করানো লাগে, তাকে শোধন করে নিয়েছিল। শোধন আপনাদের মনে আছে? অনেকে ওই যে সেই কি জল ছিটিয়ে তারপর কিসে করে ওই কি বলে বাড়ি মেরে তাকে শোধন করে নিয়েছে। সুপ্রিম কোর্টে একটা অদ্ভুত রায়ের ফলে সেখানে মন্দির তৈরি হয়েছে। সুপ্রিম কোর্ট কি বলেছিল? কাদের এইটা দায়িত্ব? না ওখানকার যারা ট্রাস্ট, তারা মোদি আর যোগী মিলে সরকারি অর্থ ব্যয় করে এটা তারা করলো, সরকারি অনুষ্ঠানে বানিয়ে দিল। প্রধানমন্ত্রী আছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আছেন, ওরা যে মতে বিশ্বাস করে, ভারতের স্বাধীনতা সংগ্রামের সব থেকে বড় গদ্দার আরএসএস, সেই আরএসএস এর মাথা আছে। সরকারি অনুষ্ঠান তো দ্রৌপদী মুর্মু সেখানে নেই কেন? মুর্মু বলে নেই তো, মুর্মু বলে নেই তো। তাহলে ওদের যে মত, ওদের যে পথ, সেই পথে ব্রাহ্মণ্যবাদকে কায়েম করতে যায়, যেখানে দলিতদের কোনো জায়গা নেই, তফসিলদের কোনো জায়গা নেই, আদিবাসীদের কোনো জায়গা নেই, অন্য ধর্মের মানুষের কোনো জায়গা নেই, সংখ্যালঘুদের কোনো জায়গা নেই। কাজে বিজেপি যদি আবার ফিরে আসতে পারে, আরএসএস বিজেপি, তাহলে এ দেশ আমার থাকবে না। দেশ স্বাধীন হওয়ার পর আমাদের দেশ, আমাদের রক্তাক্ত ইতিহাস আছে, ভাতৃঘাতী দাঙ্গার রক্তাক্ত ইতিহাস। দেশ স্বাধীন যখন হলো সাম্প্রদায়িক বাঁটোয়ারার ভিত্তিতে, কমিউনিস্টরা দেশ ভাগ চায়নি, দেশ ভাগের বিরুদ্ধে ছিল। আর এটাও পুরনো মানুষেরা জানেন, নতুন ছেলে মেয়েদেরকে ইতিহাস জানানো হয় না। কারণ গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসের এখন পুজো করা হয়, তার মূর্তি তৈরি করা হয়, আর গান্ধীজির চশমাকে ব্যবহার করে স্বচ্ছ ভারত মিশন হয়। কিন্তু গান্ধীর ইতিহাসের সঙ্গে, ঐতিহ্যের সঙ্গে, নীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়। গান্ধীজি সেদিন কলকাতায় ছিলেন, বেলেঘাটাতে যাননি লালকেল্লা শপথ গ্রহণ অনুষ্ঠানে, কারণ গান্ধী এই দেশ ভাগ চাননি। কিন্তু আমাদের দেশ ভাগ হয়েছিল, ইতিহাসের এই যন্ত্রণা আমাদের সামনে আছে। দেশ যখন ভাগ হলো, লক্ষ লক্ষ হিন্দু মানুষ ওদিক থেকে এদিকে চলে এলেন, লক্ষ লক্ষ মুসলমান মানুষ এদিক থেকে ওদিকে চলে গেলেন। এই কেতুগ্রাম, ওই মঙ্গলকোট, ওই কাটোয়া, এদিকে নানুর, ওদিকে লাভপুর, আমি শুধু এই অঞ্চলটার কথা বলছি। বহু পরিবার, মুসলমান পরিবার এদিক থেকে ওদিকে চলে গেলেন। আবার একইভাবে ওইদিকে পাঞ্জাবে হিন্দু মানুষেরা ওদিক থেকে এদিকে চলে এলেন, মুসলমান মানুষেরা এদিক থেকে ওদিকে চলে গেলেন। দেশ ভাগ হলো। দেশ ভাগের পর আমাদের দেশের অনেক গুণীজন মানুষ, আমি এটাই আমার কেবলমাত্র কথা, উস্তাদ বারে গোলাম আলী খান, উস্তাদ বারে গোলাম আলী খান চলে গেলেন পাকিস্তানে। অনেকে জানেন তার সেই বিখ্যাত গান, ইয়াদ পিয়া কি আই হায় রাম। করাচি রেডিও স্টেশনে গান করছেন বারে গোলাম আলী খান, তিনি ঠুমরি করছেন ইয়াদ পিয়া কি আই হায় রাম। তার গান হয়ে যাওয়ার পর
कराची रेडियो स्टेशन যিনি অফিসার তিনি बड़े गुलाम अली खां साहब के बोलছেন कि खां साहब आप तो बहुत अच्छे गाए हैं लेकिन एक गुजारिश है মানে আপনি তো খুব ভালো গান করেছেন একটা অনুরোধ আপনাকে আছে এই যে आप आखिर में हाय राम जो बोले हैं ना শেষে আপনি যে हाय राम বললেন এটাকে আপনাকে বাদ দিয়ে দিতে হবে সেই দিনই बड़े गुलाम अली खां कराची থেকে পণ্ডিত নেহেরুকে চিঠি লিখলেন পাকিস্তান আমার দেশ নয় চলে এলেন ভারতবর্ষ সারাটা জীবন কলকাতায় কাটিয়ে গেলেন আমাদের দেশ আমরা হিন্দু পাকিস্তান করিনি আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ হিন্দু মুসলমান শিখ ইসাই সবারই দেশ আমাদের দেশ সেই জায়গাটাকে ওরা ভেঙে দিতে চাইছে সেই জায়গাটাকে ওরা ভেঙে দিতে চাইছে আর রাজনীতিকে যখন ধর্মের সঙ্গে মিলিয়ে দেওয়া হয় তখন ধর্মটা আর ধর্ম থাকে না রাজনীতিটাও রাজনীতি থাকে না পৃথিবীর কোন ধার্মিক মানুষ যে ধর্মেরই হোক না কেন দুনিয়ায় কোন ধর্মে অন্য ধর্মকে ঘৃণা করার কথা বলা হয়নি দুনিয়ায় কোন ধার্মিক মানুষ ধর্মপ্রাণ মানুষ কখনো কেউ ধর্মকে বাজারে নামায় না ধর্মকে কখনো রাজনীতির সঙ্গে মিশিয়ে দেয় না কেউ না কেউ না কেউ না আদবানী সাহেব রথযাত্রা বার করেছিলেন ব্যক্তিগত জীবনে আদবানী সাহেব রাম সাজার আগে কোনোদিন কোনো মন্দিরে যাননি মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নাহ ধর্মের নাম করে দেশ ভাগের রাজনীতিতে অন্যতম খেলোয়াড় কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ ব্যক্তিগত জীবনে কোনোদিন কোনো মসজিদে যাননি পাকিস্তানের রাষ্ট্রপতি হওয়ার আগে পর্যন্ত যারা ধর্মকে মানে ধরুন যে কালী ঠাকুরকে মানে সে কখনো কালী ঠাকুরকে ব্যবহার করবে অন্য কিছুর ক্ষেত্রে যে ধর্মকে মানে সে তখন ধর্মকে ধর্ম পালন করার চেষ্টা করবে কিন্তু যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে তারা ধর্ম মানে না তারা ধর্ম বিশ্বাসী নয় ধর্ম বিশ্বাসী মানুষের আবেগকে কাজে লাগিয়ে মানুষের ভাত কাপড় লেখাপড়া মাথার উপর ছাদ রোগবালাই হলে ওষুধপাতি এগুলোকে ভুলিয়ে দেওয়ার জন্য আজকের এই বিষাক্ত খেলায় মেতে উঠেছে তাই বিজেপিকে হারাতে হবে আরএসএস কে হারাতে হবে আজকের সংবিধান দিবসে আজকের সাধারণতন্ত্র দিবসে পুলক সরকার সংবিধানকে রক্ষা করতে গিয়ে গণতন্ত্রের পক্ষে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে পশ্চিম বাংলায় যারা গণতন্ত্রকে ধ্বংস করছে বিজেপির সঙ্গে গঠক করে থাকা সেই তৃণমূল বাহিনীর হাতে যিনি নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাকে যদি আমাদের স্মরণ করতে হয় আমাদের দেশের সংবিধানকে রক্ষা করার যে শপথ সেই শপথ আমাদের আজকে নিতে হবে দেশের সংবিধানকে রক্ষার জন্য দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে রক্ষা করার জন্য সীমাবদ্ধতা নিয়েও দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য অনেক না পাওয়ার মাঝেও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে অন্তত সংবিধানে যে কথাগুলো বলা আছে তাকে ধরে আগামী দিনে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের এই সংবিধানকে রক্ষা করতে হবে তাই আরএসএস বিজেপিকে হারাতে হবে বিচ্ছিন্ন করতে হবে আর পশ্চিমবাংলার মাটিতে 18 সালের পঞ্চায়েতের ভোট থেকে অনেকে মনে করেছিলেন তৃণমূলটা খারাপ সিপিএম এর এখন জোর নেই তাই বিজেপিকে নিয়ে এসো আর তার প্রতিক্রিয়ায় অনেক মানুষ মনে করেছিলেন বিজেপি তো আরো খারাপ ত্রিপুরায় দেখছি উত্তরপ্রদেশে দেখছি গোটা দেশে দেখছি তাই বিজেপিকে যদি আটকাতে হয় চাঁদ সওদাগরের মনসা পুজোর মতো তৃণমূলকেই অন্তত পক্ষে সমর্থন দিয়ে দাও তো গত পঞ্চায়েতের ভোটে এবং এই করে 19 সালের লোকসভা ভোট আর 21 সালের বিধানসভা ভোটে তৃণমূল আর বিজেপি সব থেকে ফায়দা পেয়েছে 19-এর লোকসভা 21-এর বিধানসভা বিভাজনের রাজনীতি কায়েম করে বাংলায় সব থেকে ফায়দা পেয়েছে তৃণমূল আর বিজেপি তারা এই বিভাজনের রাজনীতিকেই তারা বাঁচিয়ে রাখতে চাইবে কিছু মানুষ ভুল করে আর কিছু দালাল বাজারে নেমে মানুষকে বিভ্রান্ত করবে সেই দালালদের চেহারা কখনো দক্ষিণপন্থী সেই দালালদের চেহারা কখনো বামপন্থার মুখোশ আছে কিন্তু পশ্চিম বাংলার ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার জন্য বিজেপি আরএসএস কে হারাবার পশ্চিম বাংলার আবশ্যিক শর্ত হলো তৃণমূলকে হারাবে তৃণমূল থাকবে অথচ বিজেপি হারবে কোনোদিন হবে না যতদিন তৃণমূল আছে ততদিন তৃণমূলকে দেখিয়ে বিজেপি থাকবে আর যতদিন বিজেপি থাকবে ততদিন বিজেপিকে দেখিয়ে তৃণমূল মানুষের কাছ থেকে সমর্থন আদায়ের চেষ্টা করবে তৃণমূল আর বিজেপি দুটোকে একসঙ্গে হারাতে হবে সেটা কি সম্ভব বামপন্থীদের কিসের জোর আছে
তাদের কি সেই কলজের দম আছে? আছে আছে আছে। আরে দম কাদের, কলজের জোর কাদের, জোর কাদের, শক্তি কাদের? তৃণমূলের, বিজেপির, কংগ্রেসের, বামপন্থীদের না, শক্তি জনগণের। যে জনগণ বামপন্থীদেরকে মদত করেছিল, বামপন্থীরা সরকারে ছিল, যে জনগণ তৃণমূলকে ভোট দিয়েছে তারা সরকারে এসেছে, যে জনগণ বিজেপিকে ভোট দিয়ে দিল্লিতে পাঠিয়েছে তারা দিল্লি চালাচ্ছে, দেশ চালাচ্ছে। জনগণ, শক্তির জাদুদণ্ডটা আছে জনগণের কাছে। হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, গরিব, মধ্যবিত্ত, গ্রামের লোক, শহরের লোক, নারী, পুরুষ, সব নির্বিশেষে জনগণের কাছেই আছে সেই জাদুদণ্ডটা। জনগণের মদত, জনগণের সমর্থন যদি বামপন্থীদের দিকে আবার মুখ ফেরায়, তৃণমূল এবং বিজেপি এই দুটো শক্তিকেই পশ্চিমবাংলার মাটিতে পরাস্ত করার দম, পরাস্ত করার সাহস, পরাস্ত করার যে রাজনৈতিক লক্ষ্য, সেটা একমাত্র বামপন্থীদেরই আছে। গত পঞ্চায়েতের নির্বাচনে এটা প্রমাণ হয়ে গেছে। গত পঞ্চায়েতের নির্বাচনে যেখানে লড়াই হয়েছে সেখানে মানুষ জানকবুল লড়াই করেছে। তৃণমূল আর বিজেপি দুটোর বিরুদ্ধেই একসঙ্গে ইনসাফ যাত্রা, ব্রিগেডের সমাবেশ, তারপরে পশ্চিমবাংলার চারদিকের পরিবেশ, আর ওই অন্ধকারের জীবদের আবার নতুন করে ষড়যন্ত্র, এইটাই প্রমাণ করছে মানুষকে সঙ্গে নিয়ে যে বামপন্থার অগ্রগতি, সেই অগ্রগতি আগামী দিনে ঘটবেই। দেখেছেন গত পরশুদিন, তার আগের দিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন ইন্ডিয়া নামটা আমি দিলাম আর সিপিএম ওখানে মাতব্বরি করছে, আমি এটা মানব না। আর তার পরের দিন বলেছেন এখন আমি কিছু বলছি না, পশ্চিমবাংলায় আমি আমার মতো চলবো, আর ভোট বেরোলে কি হবে সেটা আমি তখন ঠিক করব। আমাদের রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিমকে সাংবাদিকরা জিজ্ঞেস করার পরে সেলিমরা বলেছেন দেরিতে হলো, ভালোই হলো, ঝোলা থেকে বিদায়টা বেরিয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জন্মের যে আতুর ঘর, সেই আতুর ঘরে দায়গিরি করেছে আরএসএস। মমতা বন্দ্যোপাধ্যায় এক লাইন এগোতে পারেন না, এক লাইন কথা বলতে পারেন না, এক কদম এগোতে পারেন না আরএসএসের নির্দেশ ছাড়া। পশ্চিমবাংলার মাটিতে গোটা দেশকে কংগ্রেস মুক্ত করার আরএসএসের যে আহ্বান, আর বাংলার মাটিতে বামপন্থীদেরকে নিকেশ করার আরএসএসের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস, আমি তিন সন্ধ্যে বেলায় নাম করতে চাইছিলাম না, বেরিয়ে গেল মুখ দিয়ে, তো সেই সবচাইতে বড় জনগণের শত্রু। তাহলে আগামী দিনের যে লড়াই, সেই লড়াইয়ে আবার এই কেতুগ্রাম অঞ্চলের পুরনো ঐতিহ্য অনুযায়ী ভয়কে জয় করে, আর এটা মনে রাখবেন, জনগণ যদি জোট বাঁধে তাহলে সমাজ বিরোধী হোক, পুলিশ প্রশাসনই হোক, কিংবা কারুর লাল চকি হোক, কিংবা টাকার লোভী হোক, জনগণকে কিন্তু বেঁধে রাখতে পারে না। জনগণ হলো সমুদ্রের জলের মতো, তাকে বেঁধে রাখার শক্তি নেই। এই সমুদ্রের জলের মতো জনগণের সমর্থন ইনসাফ যাত্রায় মানুষ তার এক ছটা নমুনা দিয়েছে। আগামী দিনে বামপন্থার অগ্রগতি ছাড়া এই সংবিধান বাঁচবে না, বামপন্থার অগ্রগতি ছাড়া এ দেশ বাঁচবে না, বামপন্থার অগ্রগতি ছাড়া আমাদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ বাঁচবে না। গুরুজনদেরকে নমস্কার জানিয়ে, বাকিদের অভিনন্দন জানিয়ে, পুলক সরকারের পরিবারের সদস্যদের প্রতি আমি আমার ভালোবাসা, সহানুভূতি জানিয়ে শহীদ পুলক সরকারকে আরেকবার স্মরণ করে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ।